হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে প্রত্যেকে স্বাগতম। তো আজকে আমরা তোমার হচ্ছে কি কেমিস্ট্রির সেকেন্ড পেপার তড়িৎ রসায়নের সেকেন্ড ক্লাস নিয়ে চলে আসলাম। তো ভাইয়া পুরো সুন্দরভাবে ক্লাসটা করে নিবে, ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে ক্লাসটা করে নিলে হয়ে যাবে। আমরা প্রথম ক্লাসে আমরা তোমার হচ্ছে কি অল্প একটু পড়ে নিছিলাম, এবং দ্বিতীয় ক্লাস আমরা এখান থেকে শুরু করবো, যে তোমার হচ্ছে তড়িৎ পরিবাহিতা সম্পর্কে আলোচনা করবো, এবং সেখান থেকে কতটুকু যাওয়া সম্ভব ততটুকু ভাইয়া তোমাদের কভার করে দিবে, ঠিক আছে না? মেইনলি আমরা তোমার হচ্ছে বইটা তোমার হচ্ছে কি এমসিকিউর জন্য পড়বো, প্লাস সিকিউতে শর্ট কোশ্চেনের জন্য পড়বো, এবং আমরা কি করবো তোমার বেসিকটা কভার করে নেবো। বেসিকটা এখান থেকে আমরা কভার করে নেবো, ঠিক আছে না? কমপ্লিট করে নেবো বেসিকটা এখান থেকে, যদি পারো যতটুকু পারো কমপ্লিট এটা আমরা করে নেবো, ঠিক আছে, মেন পরীক্ষার জন্য। আর বইটা আমরা তোমার কি এর মার্কিং করতেছি তোমার কি মেন এক্সামের জন্য, এবং যতটুকু তোমার মেডিকেল এডমিশন টেস্টের জন্য ততটুকু আমি কভার করে দেবো, সমস্যা নেই। তো চলে আসো, কথা নাম্বারে আমরা চলে আসি যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহিতা মাপন চলে আসি। যেহেতু এখানে বলছে যে মূলনীতি বলছে তড়িৎ বিশ্লেষণে দ্রবণের পরিবাহিতা, দ্রবণটির তড়িৎ রোধের ওপর বিপরীত, অর্থাৎ হুইস্টনের সেতু এর তড়িৎ বর্তনীর মধ্যে একটি জ্ঞাত রোধের সাথে তুলনা করে যে কোনো ঘনমাত্রা তড়িৎ বিশেষ পরিবাহী মাপা যায়। তাহলে কিসের সাহায্যে তোমার কি তড়িৎ পরিবাহিতা ঘনমাত্রা মাপা যায়? হুইস্টন তোমার ব্রিজের সাহায্যে। তাহলে এখান থেকে স্প্রিংটা মুখস্থ করে নিবা, যে হুইস্টন ব্রিজে তোমার কি স্প্রিংটা তোমার মুখস্থ করলে হয়ে যাবে। অর্থাৎ তোমার কি, অর্থাৎ এভাবে কোশ্চেন চলে আসবে যে একটি জ্ঞাত রোধের সাথে তুলনা করে যে কোনো ঘনমাত্রা তো তোমার কি ঘনমাত্রা তড়িৎ তোমার বিশ্লিষ্ট পরিবাহিতা মাপা যায় কিসের সাহায্যে? হুইস্টন ব্রিজের সাহায্যে কি করা যায়? মাপা যায়। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে, ঠিক আছে। তো তারপর চলে আসি, তারপর এখানে কি বলছে, যে এখানে বলছে যে দ্রবণের পরিবাহিতা মাপার যন্ত্রের জন্য দ্রবণটিকে পরিবাহী কোষ এর মধ্যে নেওয়া হয়, অর্থাৎ কন্ডাক্টিভিটি তোমার সেলের মধ্যে নেওয়া হয়। তারপর কি এক্ষেত্রে উচ্চ ফ্রিকোয়েন্সি এসি কারেন্ট ব্যবহার করা হয়। তাহলে যদি কখনো কোশ্চেন আসে তোমার, যে তোমার কি তোমার হুইস্টন ব্রিজে তোমার কি কোন কারেন্ট ব্যবহার করা হয়, এসি ব্যবহার করা হয় না ডিসি ব্যবহার করা হয়, এসি ব্যবহার করা হবে না ডিসি ব্যবহার করা হবে, অবশ্যই কি হবে, তোমার কোন কারেন্টটা হবে, তোমার এসি কারেন্ট ব্যবহার করা হবে, ঠিক আছে না? এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। প্রয়োজনীয় যন্ত্রপাতিগুলো আমি জাস্ট তোমার সকল রিডিং করলে হয়ে যাবে, জাস্ট আমি তাও পড়াই দিচ্ছি, তোমাদের সমস্যা নেই। এখানে কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে তোমার হুইস্টন সেতু এবং ব্রিজ দেওয়া আছে, তারপর কি রোধ বক্স দেওয়া আছে, পরিবাহী কোষ, ইন্ডাক্টর, কয়েল, এবং কি ঝুঁকিযুক্ত বাজার এবং কি টেলিফোন, ব্যাটারি, এবং কি সংযোগ, কপার, তার ইত্যাদি হতে পারে। জাস্ট গো ফর রিডিং। তারপর প্রয়োজনীয় রাসায়নিক বস্তু কিছু পড়ার দরকার নাই, এগুলো পড়বা না, এগুলো আসেও না। কাজের ধারণা আমরা কিছুই পড়বো না, এখান থেকে তোমার কিছুই পড়ার দরকার নেই। জাস্ট যদি পারো তাহলে রিডিং দিয়ে দিবা, এই পার্টটা তোমরা কিছুই পড়বো না, এই পার্টটা থেকে আসলে কোনো কিছু আসে না। এটা তোমার কি এনটিকে লিখে দিবা, ঠিক আছে না? তো নাইস টু নো লিখে দিলেই তোমার হয়ে যাবে, এটা আমরা পড়বো না, ঠিক আছে না? যদি পারো তাহলে এই কোশ্চেনটা তোমার কি সুন্দরভাবে সলভ করে নিবা। আমরা প্রথম ক্লাসে তোমার এই সিরিজ পদ্ধতিতে মোলার পরিবাহী একক আমরা সম্পর্কে জানছিলাম। তো এই যে প্রথম ক্লাসে ক্লাস 1 নাম্বার, তোমার ক্লাস নং 1টা করলে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, এবং এই কোশ্চেনটা তুমি সলিউশন করতে পারবা। এগুলো তোমার কি, এগুলো তোমার ইনফিনিটি ইম্পর্টেন্ট, বিশেষ করে মেডিকেল এডমিশনের জন্য। তারপর আমরা চলে আসি, তারপর এখান থেকে তোমার কিছু তোমার মুখস্থ করার দরকার নেই। এই যে তোমার জেনে নাও, অর্থাৎ জেনে নাও যদি বলছে, সেহেতু অল্প একটু আমাদের পড়তে হবে, যে তোমার এক যদি তোমার কি ধনাত্মক আয়ন এবং এক যদি ঋণাত্মক আয়ন দ্বারা সৃষ্ট লবণ বা তড়িৎ বিশেষ্য যৌগের দ্রবণের তুল্য পরিবাহী ও মোলার পরিবাহী সমান, অর্থাৎ তুল্য পরিবাহীকে তোমার সেই চিহ্নটা প্রকাশ করা হয়, এবং মোলার পরিবাহীকে এম দ্বারা প্রকাশ করা যেতে পারে। তো এখান থেকে আমরা এতটুকুই আমরা সম্পর্কে আমরা কি করব, জেনে নিব। তারপর চলে আসি, যেখানে বলছে যেমন হাইড্রোজেন ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম নাইট্রেট ইত্যাদি, কারণ এসবের তুল্য ভর তোমার আণবিক ভর তোমার হতে পারে এক মোলার দ্রবণ হতে পারে, যেখানে তোমার যৌগের তুল্য ভর, যৌগের আণবিক ভর এবং মোট ধনাত্মক আয়ন মোট চার্জের সংখ্যাকে বোঝায়। তাহলে আমরা তোমার থেকে তুল্য ভর সম্পর্কে আমরা একটা সূত্র পাইলাম, সেটা হচ্ছে তোমার কি যৌগের আণবিক ভর, ঠিক আছে। অর্থাৎ তোমার একটা মৌল বা যৌগ তোমার কি পুরা টোটাল একটা তোমার আণবিক তোমার কি ভরটা বসবে, তাকে ভাগ দিতে হবে কি মোট ধনাত্মক আয়ন মোট চার্জ সংখ্যা দ্বারা তোমার কি দিতে হবে, ভাগ দিতে হবে। জাস্ট এই বাংলাটা জাস্ট খালি টনটন মুখস্থ করে নিবে, ঠিক আছে, এখান থেকে মুখস্থ করলে হয়ে যাবে। তারপর এখান থেকে তোমার যদি পারো তাহলে এমসিকিউ মুখস্থ করবা। আর আমি যখন তোমাদের ম্যাথ কোশ্চেন তোমাদের সলিউশন করে দেবো, তখন তোমার এই তুল্যভর কীভাবে নির্ণয় করতে হয় আমি সুন্দরভাবে তোমাদের এই পার্টে তোমার দেখাই দেবো। জাস্ট এখান থেকে এতটুকু মুখস্থ করে নিবা। এখান থেকে বর্জ্য তোমার এতটুকু মুখস্থ করে নিতে হবে, যে তোমার সোডিয়াম কার্বনেটের তোমার কি তুল্যভর কত, সোডিয়াম কার্বনেট অর্থাৎ সোডিয়াম কার্বনেটের তুল্যভর হচ্ছে তোমার 53। তারপর তোমার কি অ্যালুমিনিয়াম ট্রাইসালফাইড এর তুল্যভর হচ্ছে তোমার কি 55.3 তোমার কি 33 হতে পারে, ঠিক আছে না? এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তোমার তুল্যভর হতে পারে তোমার কি কত হতে পারে, 55 তোমার 31 তোমার কি 31.6 হতে পারে, এবং তোমার কি এবং K2Cr2O7 এর তুল্যভর হতে পারে 49। এগুলো তোমার যদি এমসিকিউর জন্য তুমি মুখস্থ করো, তাহলে তুমি মানে
মানে নির্দ্বিধায় তুমি এমসিকিউ সলভ করতে পারবা ম্যাথ ছাড়াই, ঠিক আছে। তো এগুলো আমরা কি করবো, মুখস্থ করে নেবো, ঠিক আছে না। বিশেষ করে আমরা এগুলো তোমাদের এমসিকিউর জন্য মুখস্থ করে নিতে হবে। তো আমি দেখাই দিচ্ছি, সমস্যা নেই। যে তোমার সোডিয়াম কার্বনেটের তুল্য ভর তোমার কি 53, তারপর তোমার 5.3 তোমার কি 33, এই তোমার যৌগের মৌল। পটাশিয়াম পারম্যাঙ্গানেট তোমার কি তোমার আণবিক ভর হচ্ছে 31.6 এবং K2 CR2O7 এর তোমার কি আণবিক তুল্য ভর হচ্ছে তোমার কি 49। এখান থেকে এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে। তারপর আমরা নেক্সট আমরা কি তোমার পয়েন্টে চলে যাই, যে তড়িৎ বিশেষ্য পরিবাহিতা ব্যাখ্যায় চলে যাই। তড়িৎ বিশেষ্য পরিবাহিতা এখানে কি বলছে, যে তোমার কঠিন অবস্থায় তড়িৎ বিশেষ্য পদার্থ যেমন সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড যে একটা মৌল, যেখানে তোমার কি সোডিয়াম তোমার কি থাকে ধনাত্মক আয়ন এবং ক্লোরিন থাকে তোমার ঋণাত্মক থাকে, অর্থাৎ এটা কোন যদি যৌগ, এটা এক ধরনের তোমার কি আয়নিক যৌগ হতে পারে, ঠিক আছে না, আয়নিক যৌগ হবে, ঠিক আছে। তো তোমার আয়ন সমূহের ক্লাসের মধ্যে ক্লাস জালিতে নির্দিষ্ট স্থানে দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, তখন এরা তড়িৎ পরিবহন করে না। অর্থাৎ তোমার কি এখান থেকে জাস্ট এই পার্টটা রিডিং দিলে হয়ে যাবে, এখান থেকে আর কিছু পড়ার দরকার নেই। আমি তো তোমার বললাম যে তোমার এই তোমার সে যোগ করে তোমার এখানে তো দেখাই দিলাম। তো তোমরা ছোটবেলা থেকে জানো, আর কিছু পড়ার দরকার নেই। এখানে বলছি তোমার কি সোডিয়াম ধাতু ক্যাথোড রশ্মি হিসেবে কাজ করে। এই যে ক্যাথোড রশ্মি মানে তোমার কি প্লাস আয়ন, এবং তোমার কি ক্যাথোড রশ্মি হিসেবে কাজ করে থাকে, এবং এইটা তোমার অ্যানোড হিসেবে কাজ করে থাকে, কারণ অ্যানোড মানে তোমার কি নেগেটিভ একটা তোমার কি পার্টকে বোঝায়, ঠিক আছে না। এটা একটা তোমার কি তোমার কি মানে তোমার আয়নিক যৌগের গলিত অবস্থায় দ্রবণে তড়িৎ পরিবহন কৌশল একটা পাত্র দিচ্ছে, সেখানে যদি সোডিয়াম ক্লোরাইড লবণের পাত্রে যদি আমরা সোডিয়াম ক্লোরাইড যদি যৌগ নেই, সেটা তোমার কি এই যে সোডিয়াম ক্লোরাইড যৌগটা তোমার কি তোমার এই যে তোমার প্লাস আয়ন মাইনাসের দিকে আকর্ষণ করবে, এবং এই যে ক্লোরিন আয়ন মাইনাসটা তোমার প্লাসের দিকে আকর্ষণ করবে। তো এতটুকুই আমরা এখানে ক্লাস তোমার কি 9 10 এই তোমার কনসেপ্টটা পড়ছিলাম। তো এইটা জাস্ট তোমার কি যদি রিডিং দাও, তাহলে তুমি কনসেপ্টটা তোমরা বুঝতে পারবা। এটা হামরি অত তোমার কি কঠিন না, ঠিক আছে। তো তারপর আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক তোমার এখানে কি বলছে, নেক্সট টপিক তোমাদের করতে হবে। তো চলো, যে এখানে কি বলছে, এখানে ক্যাটায়ন আয়ন এগুলো কিছু পড়ার দরকার নেই। ক্যাটায়ন মানে তোমার কি ধনাত্মক, ঠিক আছে না, প্লাস থাকবে, এবং আয়ন মানে তোমার ঋণাত্মক থাকবে। সোডিয়াম ক্লোরাইড এটা ধনাত্মক না, সরি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, তারপর অ্যামোনিয়াম, তারপর হাইড্রোজেন আয়ন, এগুলো সবই তোমার কি তোমার পজিটিভ চার্জ যুক্ত, তাহলে কি পজিটিভ চার্জ যুক্ত, এগুলো সবই তো, ঠিক আছে। অর্থাৎ এরা তোমার কি ক্যাটায়ন। এবার আয়ন হচ্ছে তোমার কি ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে, হাইড্রোক্সাইড হতে পারে, নাইট্রেট হতে পারে, সালফার SO4 হতে পারে, ঠিক আছে না। এগুলো হচ্ছে অ্যানোড, অর্থাৎ নেগেটিভ ফর্ম হিসেবে ক্রিয়া করে থাকে। তো এগুলো তোমরা সুন্দরভাবে তোমরা জানো, এগুলা পরে টাইম নষ্ট করার দরকার নেই, জাস্ট দেখলে হয়ে যাবে। ব্যবহারিক পার্টটা তোমার কিছু মুখস্থ করার দরকার নেই, ব্যবহারিক পার্টটা জাস্ট এখান থেকে তোমার কি দিবা, সুন্দরভাবে রিডিং দিলে তোমার হয়ে যাবে। তারপর চলে আসো, তারপর নেক্সট তোমার কি পেজে চলে আসো। এখানে কি বলছে, এই পার্টটা তোমার 100 স্টার ইম্পর্টেন্ট, তোমার বিশেষ করে তোমার কি মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট, তোমার মুখস্থ করতে হবে এবং বারবার সেটা তোমার কি রিভিশন দিতে হবে। আর মেইন এক্সামের জন্য তো অবশ্যই তোমার কি একদম ইম্পর্টেন্ট, যেটা মেডিকেল এক্সামিনেশনের জন্য ইম্পর্টেন্ট, সেটা মেইন এক্সামের জন্য ওভারঅল অনেক ইম্পর্টেন্ট। তো চলে আসো, এটা তোমার কি মেইন ভর্তি পরীক্ষার যে মেইন পরীক্ষার জন্য একদম 10 স্টার ইম্পর্টেন্ট টপিক। তো সুন্দরভাবে এই এমসিকিউর জন্য সুন্দরভাবে এই কভার করে নিবা, সিকিউতে মাঝে মাঝে শর্ট কোশ্চেন চলে আসতে পারে। তো এটা আমরা সবসময় কিসের মধ্যে রাখবো, এটা সবসময় রিভিশনের মধ্যে আমরা কি সুন্দরভাবে রাখবো। ভাইয়া যথেষ্ট পরিমাণে তোমাদের দেখা দিচ্ছে, সুন্দরভাবে দেখা নিবা যে তোমার কি সবল তড়িৎ বিশ্লেষ্য, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য এবং তড়িৎ অবিশ্লেষ্য তোমার কি তড়িৎ বিশ্লেষ্যকে তোমার 3 ভাগে ভাগ করা যায়, একটা সবল, একটা তোমার কি দুর্বল, একটা তোমার কি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। অর্থাৎ সবল তড়িৎ বিশ্লেষ্য উদাহরণগুলো তোমার মাস্ট মুখস্থ করতে হবে, ঠিক আছে না। এগুলো তোমার মাস্ট মুখস্থ করতে হবে, মুখস্থ তোমার করতেই হবে। যে এখানে বলছে তোমার কি আয়নিক যৌগ কোনগুলো হতে পারে, সোডিয়াম ক্লোরাইড হতে পারে, পটাশিয়াম ক্লোরাইড হতে পারে। তো আয়নিক যৌগ তোমার কি সোডিয়াম ক্লোরাইডকে যদি তোমার এখানে ভেঙে দেই, তাহলে সোডিয়াম তোমার কি একটা প্লাস আসবে, আর একটা তোমার কি ক্লোরিন একটা মাইনাস আসবে। তো এটা তোমার কি প্লাস মাইনাস, অর্থাৎ কি ধনাত্মক ঋণাত্মক, অর্থাৎ তোমার কি অ্যানোড এবং ক্যাথোড বিদ্যমান, তাই এটা আয়নিক যৌগ। পটাশিয়াম ক্লোরাইড যদি তোমার বিক্রিয়া করে বিজিত অবস্থায় রাখি, তাহলে পটাশিয়াম একটা পাওয়া যাবে এবং ক্লোরিন তোমার কি আরেকটা পাওয়া যাবে। তো এইভাবে চলে আসে। তো এটা একটা আয়নিক যৌগ হিসেবে কাজ করে থাকে, সুন্দরভাবে মুখস্থ করবা। তারপর বলছে তোমার হাইড্রোজেন ক্লোরাইড তোমার কি সালফারিক অ্যাসিড এবং তাহলে কি তারপর এখানে বলছে HClO4 অ্যাসিড হতে পারে। তো এটা মুখস্থ করবা। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড হতে পারে। তাহলে কি হতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড মিলে তোমার কি গঠন করে, এই যে গঠন করে তোমার কি পটাশিয়াম হাইড্রোক্সাইড গঠন করতে পারে। তো এটাও মুখস্থ করবা। তারপর তোমার কি সোডিয়াম তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষার হতে পারে। তাই এই পার্টটা তোমাদের মুখস্থ করতে হবে, যে তোমার বলবে যে তোমার নিচের কোনটি আয়নিক যৌগের উদাহরণ। তাহলে আয়নিক যৌগের উদাহরণ হতে পারে সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইড। তারপর তোমার হাইড্রোজেন ক্লোরাইড হতে পারে এবং H2SO4 হতে পারে এবং হয়তো তোমার HClO4 অ্যাসিড হতে পারে। তারপর 3 নম্বর পয়েন্টটা বুঝতে করবা যে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড হতে পারে। তো এই পার্ট আমরা শেষ করে দিলাম। তারপর চলে আসবো কি দুর্বল তড়িৎ বিশেষ্য চলে আসলাম। দুর্বলগুলো কোনগুলো হতে পারে, যেমন কি ইথানোয়িক অ্যাসিড হতে পারে। ইথানোয়িক অ্যাসিডের সঙ্গে আছে CH3COOH। তো এটা এক ধরনের কি দুর্বল অ্যাসিড, ঠিক আছে না, দুর্বল তড়িৎ বিশেষ্য। তারপর হাইড্রোজেন ফ্লোরাইড এবং H3PO4 হতে পারে। তো এই 3টা পয়েন্ট তোমরা কি করবা, মুখস্থ করবা, একদম টনটনা মুখস্থ করবা, ঠিক আছে না।
টনটনা মুখস্থ তোমাদের কী করতে হবে, টনটনা মুখস্থ করতে হবে। তারপর চলে আসো, তারপর আমরা চলে আসবো কোথায়, চলে আসবো তোমার হচ্ছে কি মানে তোমার তড়িৎ অবিশ্লেষ্য চলে আসবো। তড়িৎ অবিশ্লেষ্য কোনগুলো হতে পারে, দেখো CH3 OH হতে পারে এবং C2H5 OH হতে পারে, এগুলো মুখস্থ করবা। শুক্রোজ হতে পারে, শুক্রোজে তোমার সংকেতটা একদম তোমার এমসিকিউর জন্য একদম 5 স্টার ইম্পর্টেন্ট, তো সুন্দরভাবে মনে রাখবা। এটা বায়োলজির ক্ষেত্রেও লাগে, কেমিস্ট্রির ক্ষেত্রেও লাগে, ফিজিক্সের ক্ষেত্রেও লাগে। তো শুক্রোজে তোমার হচ্ছে কি সংকেতটা হচ্ছে কি C12H22 O11 হতে পারে, ঠিক আছে না। অর্থাৎ তোমার হচ্ছে কি, অর্থাৎ আমরা সুক্রোজ মানে তোমার হচ্ছে কি চিনিকে বোঝায়, এবং গ্লুকোজের সংকেত হচ্ছে তোমার কি C6H12 তোমার হচ্ছে কি O6, ঠিক আছে না। এগুলো মুখস্থ করবা। এর তোমার আণবিক ভর হচ্ছে 180, আর এই আণবিক ভরটা সুন্দরভাবে তুমি নিজ দায়িত্বে তুমি পড়ে নিবা, ঠিক আছে না। তারপর চলে আসো যে তুমি পানি কোন অবস্থা থাকতে পারে, বিশুদ্ধ অবস্থা থাকতে পারে। তাহলে পানি এক ধরনের তড়িৎ বিশ্লেষ্য না সবল বিশ্লেষ্য না তোমার হচ্ছে কি দুর্বল বিশ্লেষ্য, এভাবে তোমার কোশ্চেন আসবে। পানি এক ধরনের তোমার হচ্ছে কি তড়িৎ অবিশ্লেষ্য পরিবাহী পদার্থ। তাহলে এখান থেকে আমরা এতটুকু সুন্দরভাবে কি করবো, মুখস্থ করে নেব যে তোমার হচ্ছে পানি এক ধরনের তড়িৎ তোমার হচ্ছে কি অবিশ্লেষ্য পদার্থ হতে পারে। তো আমাদের কি করতে হবে, আমাদের মুখস্থ করতে হবে। যতটুকু আমরা মুখস্থ করবো যে CH3OH এবং C2H5OH দুর্বল হতে পারে, এবং সুক্রোজ হতে পারে C12H22 এবং O11 হতে পারে, এবং তোমার কি পানি হতে পারে। তো এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে। তো এই পার্টটা সুন্দরভাবে তোমার প্রতিদিন না হয় একবার তোমার কি করবা, রিভিশন দিবা। তারপর চলে আসি, তারপর আমরা নেক্সট পার্টে চলে আসি। নেক্সট পার্ট এখানে কি বলছে, নেক্সট পার্ট তোমার এগুলো তোমার কি মানে তোমার একটু রিডিং দিলে তুমি বুঝতে পারবা যে এখানে কি বলছে, মূলনীতিগুলো কি বলছে। পড়ার দরকার নাই, লেস দেন ইম্পর্টেন্ট, ঠিক আছে না। এগুলো কিছু পড়বো না, এগুলো তোমার এক্সামে আসে না। এগুলো যদি পারো তাহলে তুমি দেখে নিবা, ঠিক আছে না, দেখে নিবা, একটু দেখে নিবা, রিয়েলাইজ করে নিবা, ঠিক আছে না। একটু দেখে নিলে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে যে তোমার কি অ্যানোড ক্যাথোড বরাবর নিয়ে তোমার কি করে থাকে। তাহলে প্লাস তোমার কি প্লাসকে তোমার কি করে থাকে, বিকর্ষণ করে থাকে। আমরা তোমার ওই যে তোমার স্থিতিতে আমরা পড়ছিলাম যে প্লাসকে বিকর্ষণ করে থাকে, আর যদি প্লাস আর একটা যদি তোমার যদি মাইনাস হয় তাহলে কি করবে, পরস্পরকে কি করবে, আকর্ষণ করে থাকে। তো আমরা জানি যে বিপরীত ধর্মীয় তোমার কি কোনো বস্তু আকর্ষণ করে, এবং তোমার সমজাতীয় ধর্মের তোমার বস্তুগুলো কি করে থাকে, বিকর্ষণ করে থাকে। এগুলো কিছু পড়বো না, জাস্ট তোমার এখান থেকে রিডিং দিলে হয়ে যাবে। তারপর চলে আসো যে তড়িৎ বিশ্লেষণের ব্যবহৃত পথ এবং এককে চলে আসলাম, যে তোমার কতগুলো মান দেওয়া আছে। এই তড়িৎ বিশ্লেষণ নিয়ে আমরা এই অধ্যায়টা কভার করে দেবো, এবং ম্যাথ আমরা সলিউশন করে দেবো। তো যখন আমি ম্যাথ করে দেবো তখন তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, সমস্যা নেই। তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত ফ্যারাডের সূত্র বোঝার জন্য নিম্নোক্ত পথসমূহ যেমন তড়িৎ বা বিদ্যুৎ, তড়িৎ প্রবাহ ও তড়িৎ চার্জ, কুলম্ব, এম্পিয়ার, তড়িৎ বিভব ইত্যাদি সম্বন্ধে জানা দরকার। অর্থাৎ তড়িৎ চলে আসে, অর্থাৎ কি বলছে, কোনো পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহকে তড়িৎ বা বিদ্যুৎ বলা হয়। তাহলে এটা তোমার এই সংখ্যাটা মুখস্থ করতে হবে, যে তোমার সিকিউতে তোমার কি ক নাম্বার কোশ্চেন চলে আসতে পারে যে তড়িৎ বা বিদ্যুৎ তোমার কি কাকে বলে থাকে। তাহলে এটা সিকিউর জন্য তোমার কি একদম ইম্পর্টেন্ট টপিক, যে বলছে যে তড়িৎ পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রনের প্রবাহকে তড়িৎ বা বিদ্যুৎ প্রবাহ বলা হয়। তাহলে এই পার্টটা তোমাদের কি করতে হবে, সুন্দরভাবে মুখস্থ করতে হবে, যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ বা প্রবাহকে বলা হয় না, ইলেকট্রন প্রবাহকে বলা হয় তড়িৎ বা বিদ্যুৎ তোমার কি পরিবাহী বা বিদ্যুৎ বলে থাকে। বিদ্যুৎ পরিবাহী রাখা হচ্ছে কুলম্ব। আমরা আগেই আমরা জানছিলাম, ছোটবেলায় জানছিলাম যে একে সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তোমার এটা তোমার কি 2 স্টার ইম্পর্টেন্ট তোমার এমসিকিউর জন্য, যে বলবে তোমার কি মানে তড়িৎ তোমার কি তড়িৎ বিদ্যুৎ পরিবাহী রাখা কি বলা হয়, কুলম্ব বলা হয়, একে সি দ্বারা প্রকাশ করা হয়। এখান থেকে এতটুকু বলে হয়ে যাবে। তারপর 2 নম্বর পয়েন্টে চলে আসলাম যে তড়িৎ প্রবাহ চলে আসলাম। তড়িৎ প্রবাহটা কি মুখস্থ করতে হবে, সংজ্ঞাটা মুখস্থ করতে হবে, যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন বা তড়িৎ চার্জের প্রবাহের হারকে বলা হয় তড়িৎ প্রবাহ পদার্থ বলা হয়। তাহলে এখান থেকে এতটুকু আমাদের কি করতে হবে, মুখস্থ করে নিতে হবে। যে আমরা পড়ে নেব যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন বা তড়িৎ চার্জের প্রবাহের হারকে বলা হয় তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার। তাহলে কি তড়িৎ প্রবাহ কি হবে, এম্পিয়ার। একে কি দ্বারা প্রকাশ করা হয়, একে এ দ্বারা প্রকাশ করা হতে পারে। তড়িৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার, একে এ দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ প্রতি সেকেন্ড এম্পিয়ার তা কি, অর্থাৎ প্রতি সেকেন্ডে পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ চার্জের পরিমাণকে এম্পিয়ার বলা হয়। এম্পিয়ারের মাত্রা আছে তোমার কি আই, অর্থাৎ এম্পিয়ারের প্রতীক হচ্ছে আই, মাত্রা ছয় বললাম, একে তোমার আই দ্বারা প্রকাশ করা হয়। আই হচ্ছে তড়িৎ প্রবাহকে নির্দেশ করে থাকে। তাহলে এই পুরো পার্টটাই তোমাকে মুখস্থ করতে হবে, সিকিউর জন্য হোক এমসিকিউর জন্য হোক, পুরো পার্টটাই মুখস্থ করতে হবে। কোনো পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন বা তড়িৎ চার্জ প্রবাহকে বলা হয় তড়িৎ প্রবাহ, এবং তড়িৎ প্রবাহের তোমার কি একক হচ্ছে এম্পিয়ার, এবং এর প্রতীক হচ্ছে এ, ঠিক আছে না। এম্পিয়ারকে তোমার কি এ দ্বারা প্রকাশ করা হয়, এবং তোমার কি এর তোমার কি একে তোমার আই দ্বারাও প্রকাশ করা যেতে পারে, ঠিক আছে না। এতটুকু মুখস্থ করে নিতে হবে যে তোমার কি এর প্রতীক হচ্ছে তোমার কি এ, অর্থাৎ প্রতি সেকেন্ডে পরিবারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের চার্জের পরিমাণকে বলা হয় এম্পিয়ার, এবং একে তোমার আই দ্বারা প্রকাশ করা যেতে পারে। যেমন সিলভার নাইট্রেট জলীয় দ্রবণে তোমরা কি বলছে দেখো, সিলভার নাইট্রেট কি বলছে দেখো, সিলভার নাইট্রেট জলীয় দ্রবণে দেখো, সিলভার নাইট্রেট জলীয় দ্রবণে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহের ফলে যে তোমার কি 1 সেকেন্ডে তোমার এত গ্রাম তোমার ধাতব সিলভার তোমার কি ক্যাথোডে জমা হয়, সেই পরিমাণকে 1 এম্পিয়ার বলা থাকে। তাহলে কত % ধাতব জমা হতে পারে, তোমার কি 0.0011118 গ্রাম ধাতব সিলভার জমা হতে পারে। তাহলে এখান থেকে আমরা কি করবো, এখান থেকে আমরা ওভারঅল তোমার কিসের জন্য মুখস্থ করে নেব, ওভারঅল তোমার কি এমসিকিউর জন্য, সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট টপিক, যে তোমার কি সিকিউর জন্য তোমার শর্ট কোশ্চেন চলে আসতে পারে, এবং তোমার কি এমসিকিউর জন্য তোমার চলে আসতে পারে। তো এমসিকিউর জন্য ওভারঅল অনেক ইম্পর্টেন্ট, বিশেষ ক্ষেত্রে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অনেক
একদম ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে এখান থেকে কভার করে নেব। আবার রিভিশন দেই যে তোমার তড়িৎ প্রবাহ কাকে বলে? কোনো পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন বা তড়িৎ চার্জের প্রবাহের হারকে তড়িৎ প্রবাহ বলা হয়। একে তোমার একে এর তোমার কি তড়িৎ প্রবাহের একক হচ্ছে এম্পিয়ার। একে এ দ্বারা প্রকাশ করা হয় এবং এম্পিয়ারটা কি তোমার সিকিউতে শর্ট কোশ্চেন চলে আসতে পারে যে প্রতি সেকেন্ডে, দেখো প্রতি সেকেন্ডে পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের পরিমাণকে এম্পিয়ার বলা হয়। তোমার কি এর প্রতীক হচ্ছে তোমার কি এর প্রতীক হচ্ছে আই দ্বারা প্রকাশ করা হয়। এবং সিলভার নাইট্রেট, তাহলে কত কি নাইট্রেট? সিলভার নাইট্রেট। দেখো এখানে সিলভার নাইট্রেট জলীয় দ্রবণে যে পরিমাণ বিদ্যুৎ প্রবাহের ফলে 1 সেকেন্ডে কত গ্রাম ধাতব সিলভার থাকে? অর্থাৎ 0.00111 থাকে, অর্থাৎ 0.00111 গ্রাম সেখানে তোমার কি সিলভার ক্যাথোড জমা হয়। ক্যাথোড মানে তোমার কি ধনাত্মক চার্জ জমা হতে পারে, সেই পরিমাণকে বলা হয় 1 এম্পিয়ার বলা হয়। একে আই দ্বারা প্রকাশ করানো হতে পারে এবং এ দ্বারা প্রকাশ করা হতে পারে, ঠিক আছে না? তারপর তড়িৎ চার্জে চলে আসলাম। তড়িৎ চার্জটা তোমার কি সংজ্ঞাটা বুঝতে করতে হবে, যে বলছে কোনো সুপরিবাহীর মধ্যে দিয়ে 1 এম্পিয়ার তোমার কি অর্থাৎ 1 এম্পিয়ার তোমার কি তড়িৎ প্রবাহ 1 সেকেন্ড সময় চলে যে পরিমাণ তোমার কি ইলেকট্রন চার্জ প্রবাহিত হয় তাকে 1 কুলম্ব তড়িৎ প্রবাহ বলে। এটা একদম ইম্পর্টেন্ট। তড়িৎ চার্জের এসআই একক হচ্ছে তোমার কি কুলম্ব। তাহলে আমরা ওদিকে পড়ে আসলাম যে তোমার কি তড়িৎ, তোমার এখানে বলছে তড়িতের তোমার কি অর্থাৎ তোমার বিদ্যুৎ পরিমাপের একক হচ্ছে কুলম্ব, আর এখানে বলছে তড়িৎ চার্জের পরিমাণে হচ্ছে কুলম্ব বলা হয়। যেখানে তোমার কি মোট তড়িৎ চার্জের প্রতীক হচ্ছে কিউ এবং তোমার তড়িৎ চার্জের কিউ তোমার কি চার্জ কুলম্ব এবং তড়িৎ প্রবাহ এবং সময়কে নির্দেশ করে থাকে। তাহলে আমরা লিখতে পারি কিউ সমান কি লিখতে পারি? আই গুণিত তোমার কি টি লিখতে পারি। যেখানে তোমার কি এই তোমার কি মোট তড়িৎ চার্জের প্রতীককে নির্দেশ করে থাকে। আই হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ, টি হচ্ছে প্রয়োজনীয় সময়কে নির্দেশ করে থাকে। তাহলে এই তোমার সূত্রটা এমসিকিউর জন্য তোমার ওভারঅল অনেক অনেক ইম্পর্টেন্ট। এমসিকিউর ক্ষেত্রে তোমার লাগবে এবং তোমার কি ম্যাথ যখন আমরা করব তখন তোমার এই এমসিকিউটা তোমার লাগবে। যখন আমরা ম্যাথ করবো ভাইয়া পুরা, তখন এমসিকিউটা তোমাদের লাগবে। তো এটা ম্যাথের ক্ষেত্রে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট এবং ম্যাথের জন্য একদম ইম্পর্টেন্ট। তোমার ঠিক আছে না? এই তোমার ইয়েটা মুখস্থ করে নেব। আর এই পার্টটা তো অবশ্যই আমার সঙ্গে দেখাবা যে তোমার কি কোনো সুপরিবাহীর মধ্য দিয়ে 1 এম্পিয়ার তোমার তড়িৎ প্রবাহ তোমার কি প্রতি সেকেন্ডে, কি বলছে, প্রতি সেকেন্ডের সময় চললে যে পরিমাণ তোমার ইলেকট্রন চার্জ প্রবাহ হয় তাকে 1 কুলম্ব বলে। এর এসআই হচ্ছে তোমার কি কুলম্ব দ্বারা প্রকাশ করা হয়। যেখানে তোমার কি তোমার মোট তড়িৎ চার্জের প্রতি কিউ এবং সেটা সূত্র লেখা যায় কিউ কাল তোমার কি আই গুণিত টি। কি হচ্ছে তোমার কি কিউ হচ্ছে তোমার কি মানে তড়িৎ চার্জের প্রতীক, আই হচ্ছে তোমার এম্পিয়ার এবং টি হচ্ছে প্রয়োজনীয় সময়। এবং আর এখান থেকে তোমার এখান থেকে এতটুকু মুক্ত করে নিবা যে কুলম্বও হলো তড়িৎ পরিমাপের ক্ষুদ্রতম একক। তাহলে কুলম্ব কি? কুলম্ব হচ্ছে তড়িৎ পরিমাপের ক্ষুদ্রতম একক। এটা তোমার কি 10 স্টার ইম্পর্টেন্ট টপিক, এমসিকিউর জন্য, মেডিকেলের জন্য একদম ইম্পর্টেন্ট টপিক। যে বলবে যে কুলম্বের তড়িৎ পরিমাপের একক কি? কুলম্বের তড়িৎ পরিমাপের ক্ষুদ্রতম একক, বৃহত্তম একক না, ক্ষুদ্রতম একক হচ্ছে তোমার কি কুলম্ব। তাহলে কি এই কুলম্ব ধরা হতে পারে। যেখানে আমরা তোমাদের জানছিলাম যে তোমার কি জানছিলাম যে দেখো একটা তোমার কি ফ্যারাডে সমান কত কুলম্ব? 96500 কুলম্বকে বোঝানো হয়ে থাকে। তাহলে আমরা পড়বো, আস্তে আস্তে পড়বো, সমস্যা নাই। তারপর এম্পিয়ারে চলে আসে। এম্পিয়ারটা পার্টটা মুখস্থ করতে হবে। কোনো পরিবাহীর মধ্য দিয়ে 1 সেকেন্ডে যত কুলম্ব তড়িৎ চার্জ প্রবাহিত হয় তাকে 1 এম্পিয়ার বলা হয়। তাহলে 1 এম্পিয়ার বলানো হয় থাকে। এটা সিকিউতে তোমার সিকিউতে বেসিক্যালি তোমার কয়ের জন্য ইম্পর্টেন্ট। তো কয়ের জন্য আমরা কি করব? সুন্দরভাবে পড়ে নিব, ঠিক আছে? তো কয়ের জন্য আমরা কি করবো ভাইয়া পুরা? কয়ের জন্য আমরা সুন্দরভাবে পড়ে নিব। কয়ের জন্য দাগায় নিবা এবং সুন্দরভাবে পড়ে নিবা, ঠিক আছে? তারপর আমরা চলে আসি তারপর আমরা চলে আসলাম যে কুলম্বে চলে আসলাম। অর্থাৎ তোমার কি এগুলো সবগুলো তোমার সিকিউর জন্য ইম্পর্টেন্ট। দাগায় নাও যে কোনো পরিবারের মধ্য দিয়ে 1 সেকেন্ডে কি বলছে? তারপর যত কুলম্ব তড়িৎ চার্জ প্রবাহিত হয় তাকে বলা হয় তোমার কি 1 এম্পিয়ার বলে থাকে। আর 1 কুলম্ব কাকে বলে? কোনো পরিবারের মধ্য দিয়ে 1 সেকেন্ডে যাবত তোমার কি তোমার এম্পিয়ার তড়িৎ প্রবাহের ফলে প্রবাহিত মোট চার্জের পরিমাণকে 1 কুলম্ব বা 1 কুলম্ব তড়িৎ প্রবাহ বলে। একে সিধা প্রকাশ করা হয় এবং যেখানে তোমার সি সমান কি লেখা যায়? সি সমান যেখানে লেখা যায় তোমার কি তোমার এম্পিয়ার গুণিত কি লেখা যায়? এম্পিয়ার গুণিত তোমার কি সেকেন্ড লেখা যেতে পারে। যেখানে 1 কুলম্ব সমান 1 এম্পিয়ার গুণিত 1 সেকেন্ড। যেখানে কি লেখা যায় দেখো তো? যেখানে তোমার 1 কুলম্ব তোমার লেখা যায় তোমার কি 1 এম্পিয়ার গুণিত তোমার কি 1 সেকেন্ড। এগুলা তোমার বেসিক্যালি এগুলো তোমার অনেক তোমার কি এডমিশনের ক্ষেত্রে আসে। তো সুন্দরভাবে কি করবো আমরা পড়ে নেবো, ঠিক আছে না? 5 স্টার ইম্পর্টেন্ট এই সূত্রটা। তারপর চলে আসো যে তোমার কি আর এগুলা তোমার এই যে 4 বলো 5 বলো, ঠিক আছে না? এগুলো তোমার সিকিউর জন্য একদম তোমার ক্ষয়ের জন্য একদম অনেক ইম্পর্টেন্ট। এবং ক্ষয়ের জন্য তো সুন্দরভাবে মুখস্থ করে নিবা। কুলম্ব এবং এম্পিয়ারের মধ্যে পার্থক্য সম্পর্ক একটু পড়ে নেব। যে মনে করি কোনো তড়িৎ পরিবাহীর মধ্যে দিয়ে এক কুলম্ব তোমার কি তো এম্পিয়ার তড়িৎ প্রবাহের টি সময় ধরে চালনা করা হলো। এর ফলে এরপরে প্রবাহিত তড়িৎ পরিমাণ হলো কিউ। যেখানে তোমার সূত্রটা দাঁড়ায় কিউ ইকুয়াল কুলম্ব গুণিত তোমার সি টি। অর্থাৎ যেখানে কুলম্ব ইকুয়াল লেখা যায় এম্পিয়ার গুণিত তোমার কি সময় লেখা যায়। তো এইটা 2 স্টার ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। তো সুন্দরভাবে কি করে নিবা? পড়ে নিবা। তারপর চলে আসলাম যে জেনে নাও তড়িৎ পরিমাপের ক্ষুদ্রতম একক হচ্ছে কুলম্ব। আমরা পড়লাম, আগেই পড়লাম। এবং বৃহত্তম একক হচ্ছে তোমার কি ফ্যারাডে বললাম। তাহলে এইটা তোমার কি তোমার
মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম তোমার কি হট টপিক, তোমার কি একদম 5 স্টার ইম্পর্টেন্ট টপিক। তো সুন্দরভাবে এটা কভার করে নেবো, মুখস্থ করে নেবো, ঠিক আছে না। যে তোমার বলে দিবে তড়িৎ পরিমাপের ক্ষুদ্রতম একককে কি বলা হয়, কুলম্ব বলা হয়, এবং ফ্যারাড হচ্ছে কি বৃহত্তম একক। তাহলে কি তোমার যেখানে তোমার কি যেখানে তোমার ফ্যারাড সম্পর্কে আমরা অল্পটা আলোচনা করবো, চলো ফ্যারাড সম্পর্কে অল্পটা আলোচনা করি এবং তোমাদের মুখস্থ করতে হবে এই পার্টটা। যে বলবে 1 মোল পরিমাপের ইলেকট্রন চার্জকে 96500 কুলম্ব ধরা হয়, অর্থাৎ মূল পরিমাপের তড়িৎ চার্জকে 1 ফ্যারাডে বলা হয়। এর প্রতীক এফ, যেখানে 1 ফ্যারাড সমান 96500 কুলম্ব, যেটা আমি আগেই পরে তোমাদের দিয়ে দিলাম যে 1 ফ্যারাডের সমান কত কুলম্ব, 1 ফ্যারাডের সমান 96500 কুলম্ব বলা হয়। এটা 10 স্টার ইম্পর্টেন্ট তোমার কি এমসিকিউর জন্য এবং মেইন পরীক্ষার জন্য, ঠিক আছে। তো মুখস্থ করে নিবা যে না, যে তোমার বলে দিবে যে এইভাবে কোশ্চেন একটা এমসিকিউতে চলে আসবে যে তোমার সেই 1 ফ্যারাডের সমান কত, 1 ফ্যারাডের সমান কত হতে পারে, তোমার সে কি কত কুলম্ব হতে পারে, কত কুলম্ব হবে, যে 96500 কুলম্ব হতে পারে। তো এখান থেকে এতটুকু মুখস্থ করে নেব। তারপর চলে আসলাম যে তোমার কি তড়িৎ বিভবে চলে আসলাম যে কোনো পরিবাহীর মাধ্যমে ইলেকট্রন প্রবাহ থাকলে তখন এর মাধ্যমে নির্দিষ্ট এলাকা জুড়ে তড়িৎ ক্ষেত্রের প্রবাহ কার্যকর থাকে। এরূপ তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে অসীম দূরত্ব থেকে কোনো একটি একক ধনাত্মক তড়িৎ চার্জকে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে তড়িৎ বিভব বলা থাকে। কিছু পড়বো না, জাস্ট এখান থেকে রিডিং দিয়ে দিবা, এটা ইম্পর্টেন্ট না। যে তড়িৎ বিভবের এসআই একক হচ্ছে তোমার ভোল্ট। ভোল্টকে তোমার কি দ্বারা প্রকাশ করা হয়, ভোল্টকে তোমার ভি দ্বারা প্রকাশ করা হয়, যেখানে বাংলা টার্মে লেখা যায় তড়িৎ বিভব ইকুয়াল তোমার সম্পাদিত কাজ এবং চার্জের পরিমাণ, অর্থাৎ এর তোমার একক হচ্ছে কি যে আমাদের কি জুল কুলম্ব ইনভার্স হতে পারে, ঠিক আছে না। তো এটা আমরা মুখস্থ করে নেবো, এটা তোমার কি 2 স্টার ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে না। বিশেষ করে তোমার কি এমসিকিউর জন্য। তো সুন্দরভাবে আমরা কি করবো, কভার করে নেব। আমি আবার দেখা দিচ্ছি, সমস্যা নেই, কোন পার্টটা ইম্পর্টেন্ট, এই পার্টটা ইম্পর্টেন্ট। যে তোমার তড়িৎ বিভবের তোমার কি এসআই একক হচ্ছে তোমার ভোল্ট, সেখানে তোমার কি এর প্রতীক ভি, এবং তড়িৎ বিভবকে লেখা যায় তোমার সম্পাদিত কাজ এবং চার্জের পরিমাণ, যেখানে লেখা যায় যে তোমার জুল কুলম্ব ইনভার্স লেখা যায়। তো এতটুকু আমরা কি করবো, মুখস্থ করে নিব, এবং যথাসম্ভব একটা টপিক যদি একটা টপিক পড়ার ক্ষেত্রে তুমি সুন্দরভাবে পড়বা, এবং তোমার দিয়ে তোমার সপ্তাহে না হয় একবার রিভিশন দিবা। রিভিশনের মধ্যে না থাকলে তুমি পড়া একদম ভুলে যাবা, একদম ভোলা ভালা মন হয়ে যাবে তোমার মন, ঠিক আছে না, ভোলা ভালা। তো সুন্দরভাবে কি করবা, সুন্দরভাবে রিভিশন আমাদের মাস্ট দিতে হবে। তো সুন্দরভাবে আমরা রিভিশন দেবো, সমস্যা নাই, ভাইয়ের সঙ্গে ভাইয়াও রিভিশন দিয়ে দেবে তোমাদের। এই পার্টটা কিছু পড়বো না, যখন আমি ম্যাথ করে দেবো তখন সুন্দরভাবে ধরে পড়ে দেবো বইটা আবার। তারপর চলে আসো যে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ প্রথম সূত্রে আমরা এখন চলে আসলাম। যে প্রথম সূত্রে এখানে কি বলছে, তড়িৎ বিশ্লেষণ অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিয়ে তড়িৎ চলাকালে আয়নদ্বয়ের জারণ বিজন ঘটে থাকে। অর্থাৎ জারণ মানে তোমার কি জারণ এবং বিজন সম্পর্কে আমরা আলোচনা করবো। যে তোমার কি যে মৌল বা যৌগ তোমার কি ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা হয় বিজারণ। আবার ওই মূল্য যে ইলেকট্রন গ্রহণ করে থাকে তাকে বলা হয় জারকপত্র বলা হয়। আর যেটা তোমার কি ইলেকট্রন ত্যাগ করে থাকে তাকে বলা হয় তোমার কি জারণ বলা হয়। এবং এর অপোজিট সাইডটা হচ্ছে বিজারক, ঠিক আছে না। অর্থাৎ যাই জারণ তাই হচ্ছে বিজারক, আর যাই বিজারণ তাই হচ্ছে জারক। এখান থেকে মনে রাখলে হয়ে যাবে। তারপর বলছে তড়িৎ বিশেষ্য ও যৌগটি উপাদান বিশেষিত হয়, এরূপ পরিবর্তনকে বলা হয় তড়িৎ বিশেষ্য বলা হয় থাকে। তাহলে এটা তোমার কি তোমার মেইন বই থেকে তুমি সিকিউর জন্য ক নাম্বার পড়ে নিবা, এখান থেকে পড়ার দরকার নাই। তারপর হচ্ছে তড়িৎ বিশ্লেষণে তোমার কি বিভাজন বিয়োগ, এখান থেকে জাস্ট খালি রিডিং দিয়ে দিবা। তারপর হচ্ছে ফ্যারাডের প্রথম সূত্র তোমার মুখস্থ করতে হবে। কি একদম ডাইরেক্ট আমি তোমার দেখা দিচ্ছি যে তড়িৎ বিশ্লেষণের সময় কি বলছে, তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎদ্বারের রাসায়নিক তোমার সংগঠিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, অর্থাৎ কোনো তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুৎ পরিমাপের সমানুপাতিক হতে পারে। তাহলে এই পার্টটা তোমার মুখস্থ করতে হবে। যে বলে দিবে তোমার সিকিউতে, তোমার মেইন এক্সামে বলে দেবে যে তোমার কি ফ্যারাডের প্রথম সূত্র লেখো, লেখো, তাহলে তোমাকে লিখতে হবে, ঠিক আছে না। যে তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎদ্বারে সংগঠিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, অর্থাৎ কোনো তড়িৎদ্বারে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের কি সমানুপাতিক না বাস্তবানুপাতিক, অবশ্যই কি হবে, সমানুপাতিক হতে পারবে। তো এটা আমরা কি করবো, টনটনা মুখস্থ করবো, টিটিএম মানে আমার ভাষায় টনটনা মুখস্থ, ঠিক আছে না, মুখস্থ করলে হয়ে যাবে। তো চলে আসো যে পড়ি, যে কোনো তড়িৎ কি বলছে, কোনো পদার্থের তড়িৎ বিশ্লেষণের সময় 1 এম্পিয়ার তোমার মাত্রায় বিদ্যুৎ প্রবাহ টি সময় তড়িৎ কোষের প্রবাহিত হয়, তবে ওই সময় তোমার সে কিউ কুলম্ব পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে WG গ্রাম একটি পদার্থ তড়িৎদ্বারা সঞ্চিত বা দ্রবীভূত হয়, তাই ফ্যারাডের প্রথম সূত্র নামে পরিচিত। যেখানে তোমার কি, যেখানে তোমার ফ্যারাডের প্রথম সূত্র হচ্ছে কি W সমানুপাতিক তোমার কি কিউ, Wটা হচ্ছে তোমার কি বলা হয় থাকে, ভরকে নির্দেশ করে থাকে, এবং কিউ হচ্ছে চার্জের প্রভাব নির্দেশ করে। যেখানে আমরা সমানুপাতিক গুলি দিয়ে তোমার কি W সমান জেড কিউ লিখতে পারি, যেখানে কিউ সমান আমরা আগেই জানছি যে জি ইকুয়াল তোমার কি আই গুণিত টি হতে পারে, অর্থাৎ তড়িৎ প্রবাহ এবং সময় হতে পারে। যেখানে কিউ এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি যে W ইকুয়াল জেড আই টি লিখতে পারি। তাহলে এইখান থেকে আমি আবার ভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, আমরা জানি W সমানুপাতিক তোমার কি কিউ, এটা ফ্যারাডের প্রথম সূত্র। তারপর সমানুপাতিকটা উঠে দিয়ে আমরা এভাবে লিখতে পারি যে W ইকুয়াল তোমার কি জেড কিউ লিখতে পারি। আবার আমরা কিউ সমান আমরা জেনেছি যে কিউ সমান আমরা জানি আই গুণিত তোমার কি টি, তো এই জায়গাটা আই গুণিত টি বসাই দিলে হয়ে যায় যে W ইকুয়াল তোমার কি জেড আই
কি হতে পারে। তো এইটা হচ্ছে তোমার বেসিক্যালি তোমার এইটা সূত্র আমাদের কিসে লাগবে, ম্যাথের জন্য লাগবে। তো সুন্দরভাবে ভাইয়ের সঙ্গে পড়ে নিবা, ঠিক আছে। তারপর এখানে চলে আসলাম যে এখানে জেড একটি স্থির সংখ্যক যা পদার্থের ধর্মের উপর নির্ভর করে এবং একে সেই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়। তাহলে এইটা তোমার এটা তোমার কি বলা হয়, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা থাকে। তাহলে এটা তোমার কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে, এটা তোমার সিকিউতে চলে আসতে পারে। তো সিকিউর জন্য আমরা কি করব, সিকিউতে কয়ের জন্য আমরা সহায়ক গাইড থেকে আমরা পড়ে নেব, ঠিক আছে। তারপর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের একক অর্থাৎ ফ্যারাডের প্রথম সূত্রকে যে কি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ডাব্লিউ সমান জেড কিউ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ডাব্লিউ সমান জেড কিউ দ্বারা প্রকাশ করা হয়, যেখানে জেড আমরা দেখলাম কি, অর্থাৎ ডাব্লিউ ইকুয়াল তোমার কি দেখা যায়, জেড আই টি লেখা যেতে পারে। তো এখান থেকে এতটুকু মুস্তকুল হয়ে যাবে, অর্থাৎ জেড ইকুয়াল তোমার ডাব্লিউ বাই কিউ লেখা যায়, যেখানে গ্রাম এবং কুলম্ব হতে পারে। অর্থাৎ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কে জেড দ্বারা প্রকাশ করা হয়, যারা হচ্ছে কি গ্রাম কুলম্ব ইনভার্স হতে পারে। তাহলে কি হতে পারে, গ্রাম কুলম্ব ইনভার্স হতে পারে। তাহলে এখান থেকে আমরা মুখস্থ করবো। এটা তোমার কি মেডিকেল এডমিশনের জন্য তোমার কি একদম তোমার কি একদম ইম্পর্টেন্ট টপিক, একদম 10 স্টার ইম্পর্টেন্ট টপিক তোমার চলে আসবে, যে তোমার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কে তোমার কি, অর্থাৎ গ্রাম কুলম্ব ইনভার্স হিসেবে ধরানো হতে পারে। তারপর চলে আসলাম যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কে চলে আসলাম, যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কটা কাকে বলে, সিকিউর জন্য একদম একদম ইম্পর্টেন্ট। তো পড়ে নিবা, কয়ের জন্য পড়ে নিবা, যে তড়িৎ বিশ্লেষণের সময় 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহের ফলে কোনো পদার্থ যত গ্রাম অ্যানোডে দ্রবীভূত এবং ক্যাথোডে সঞ্চারিত হয় সেই পদার্থের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়ে থাকে। তাহলে এটা আমরা সুন্দরভাবে দাগাই নেব, যে তড়িৎ বিশ্লেষণের সময় 1 কুলম্ব বিদ্যুৎ প্রবাহের ফলে কোনো পদার্থের যত গ্রাম অ্যানোডে, তাহলে কত গ্রাম কি হবে, কত গ্রাম তোমার অ্যানোডে হতে পারে, যে কত গ্রাম অ্যানোডে দ্রবীভূত বা ক্যাথোডে সঞ্চিত হয় তাকে সেই পদার্থের তোমার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলা থাকে। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা এতটুকু মুক্ত করে নেব। তারপর এখানে বলছে যে সিলভার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে তোমার কি 0.00111118 গ্রাম কুলম্ব হতে পারে। সিলভারের ক্ষেত্রে এত হতে পারে, তাহলে সিলভার ক্ষেত্রে এটা মুখস্থ করবো। তারপর তোমার কি হাইড্রোজেন তোমার কি তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান কত হতে পারে, 0.4010477 কুলম্ব গ্রাম কুলম্ব হতে পারে। তাহলে এই যে তোমার এই যে তোমার দেখো সিলভারের ক্ষেত্রে আমরা পাইলাম তোমার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক পাইলাম তোমার কি 0.001118 তোমার কি গ্রাম কুলম্ব হতে পারে, এবং তোমার কি এবং হাইড্রোজেনের ক্ষেত্রে হতে পারে কত 1000010 তোমার কি, তারপর 447 তোমার কি গ্রাম কুলম্ব হতে পারে। তো এই তিনটা তোমার কি এইটা বিশেষ করে তোমার কি তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য একদম হিউজ পরিমাণে ইম্পর্টেন্ট, একদম 5 স্টার ইম্পর্টেন্ট। তো সুন্দরভাবে মুখস্থ করে নিবা, ঠিক আছে না, সুন্দরভাবে মুখস্থ করে নিলে হবে এবং রিভিশন দিলে হয়ে যাবে। বারবার রিভিশন দিবা, তেই ভুলবা না, এগুলো মাস্ট মুখস্থ করতে হবে, তোমাদের মেন এক্সামের জন্য মুখস্থ করতে হবে। তারপর আমরা নেক্সট তোমার কি নেক্সট পয়েন্টে চলে যাই। এগুলো আমরা পড়ে আসলাম যে তোমার কি মানে তোমার ফ্যারাডের সূত্রটি শতভাগে প্রযোজ্য হবে নিম্নোক্ত কোনটি বিষয়ের উপর নির্ভর হয়ে থাকে। এটা তোমার গ্রাফাইটে কখনো হবে না, এটা দুর্বল তড়িৎ বিশেষের ক্ষেত্রে হবে, সবল তড়িৎ বিশেষের ক্ষেত্রে হবে। তাহলে রাইট অ্যান্সারটা হচ্ছে তোমার ক, ফ্যারাডের প্রথম ফ্যারাডের সূত্র মতে বিশেষণকালে তোমার কি তড়িৎ দ্বারে ক্যাথোড সঞ্চিত পদার্থের পরিমাণ 3টি বিষয় বা ফ্যাক্টরের উপর নির্ভর করে। সেটা কোন 3টি বিষয়ের উপর নির্ভর করে থাকে, বিদ্যুৎ তোমার মাত্রার উপর নির্ভর করে থাকে, সময়ের উপর নির্ভর করে, ধনাত্মক চার্জের সংখ্যার উপর নির্ভর করে না। তাহলে 1 আর 2 হবে। তাহলে এই যে আমরা টপিক যদি ভাইয়ের সঙ্গে সুন্দরভাবে বুঝে নেই, তাহলে এই যে তোমার এমসিকিউ দুইটা তুমি কোর্সে তোমার অনায়াসে তোমার কি সলিউশন করতে পারবা। তো আমরা সলিউশন করেও নিলাম। তো সুন্দরভাবে এই যে তোমার বইয়ের যতগুলো তোমার কি এমসিকিউ দেওয়া আছে ওগুলো ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট তোমার কি মেইন পরীক্ষার জন্য। তো বই থেকে ওভারঅল তোমার কি চলে আসে। তারপর চলে আসলাম যে এখান থেকে তোমার কি এতটুকু সম্পর্কে জানবা যে হাইড্রোজেনের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান কত, 0.4010447 তোমার গ্রাম কুলম্ব ইনভার্স হতে পারে। এখান থেকে এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে এবং ব্যাখ্যা করে তোমার মুখস্থ করার দরকার নাই। তারপর জেনে নাও, অর্থাৎ জেনে নাও বলছে, জেনে নাও এখানে কি বলছে, যে তোমার মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক মৌলটি গ্রাম পারমাণবিক ভর এবং ও নির্দিষ্ট জারণ অবস্থা বা যৌগ গঠনের ব্যবহৃত তোমার কি যোজ্যতার সংখ্যার উপর নির্ভর করে থাকে। তাহলে কিসের উপর নির্ভর করে থাকে, অর্থাৎ মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কিসের উপর নির্ভর করে থাকে, অর্থাৎ মৌল গ্রাম পারমাণবিক ভর এবং নির্দিষ্ট জারণ সংখ্যা বা তোমার কি যৌগের তোমার কি যোজ্যতার উপর নির্ভর করে থাকে। তাহলে এখান থেকে আমরা এতটুকু মুখস্থ করে নেব, এমসিকিউর জন্য মুখস্থ করে নেব, যে তোমার ট্রু ফলসের জন্য চলে আসতে পারে, যে তোমার তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কিসের উপর নির্ভর করে থাকে, গ্রাম অর্থাৎ গ্রাম পারমাণবিক ভর এবং নির্দিষ্ট জারণ সংখ্যা অথবা গঠনের তোমার কিছু যোজ্যতার উপর নির্ভর করে থাকে। এতটুকু আমরা মুখস্থ করলে হয়ে যাবে। তারপর চলে আসলাম যে তোমার স্থির তোমার 2 নম্বর পয়েন্টে চলে আসলাম যে স্থির যোজ্যতা বা স্থির জারণ অবস্থা মৌলের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক স্থির থাকে, কিন্তু একাধিক যোজ্যতা বা জারণ সংখ্যা মৌলের রাসায়নিক তুল্যাঙ্ক তাদের যোজনী এবং জারণ সংখ্যার উপর ভিন্ন ভিন্ন অবস্থান করে থাকে। যেখানে তোমার মৌলের রাসায়নিক তুল্যাঙ্ক হচ্ছে তোমার কি জেড ইকুয়াল তোমার কি লেখা যায়, গ্রাম পারমাণবিক ভর লেখা যায়, যোজনী লেখা যায় এবং 96473 লেখা যায়। যেখানে তোমার কি এটাকে আবার এখন আমরা ম্যাথের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি তোমার কি 96 তাহলে কি 96 তোমার কি 5
0.00 কুলম্ব ধরা হয়। আমরা পড়লাম না যে তোমার 1 ফ্যারাডে সমান কত কুলম্ব, 1 ফ্যারাডে সমান তোমার কি 96500 তোমার কুলম্বকে বোঝানো হয় থাকে। এখান থেকে এতটুকু পড়লে হয়ে যাবে। আর এখান থেকে মৌলের তোমার হাইড্রোজেনের তোমার পারমাণবিক ভর, মৌলের যোজ্যতা, এগুলো তোমার কিছু পড়ার দরকার নেই, এগুলো তোমরা কিছুই পড়বে না। যা যদি পারো তাহলে নাইস টু লিখে দিবা, এখান থেকে নাইস টু ভাবে পড়লে হয়ে যাবে। আর এগুলো সম্পর্কে জানা যে তোমার হাইড্রোজেন পারমাণবিক ভর 1, অক্সিজেন হচ্ছে তোমার কি 16 ধরা হয়, ঠিক আছে না, ক্লোরিন তোমার কি 15.5 ধরা হয়, জিঙ্ক হচ্ছে তোমার 65 এবং সিলভার হচ্ছে এত। তো এই পার্টটা তোমার মুখস্থ করতে হবে, এই পার্টটা তোমার মুখস্থ করতে হবে। এবং তোমার মৌলের তোমার কি যৌগের মৌলটির যোজ্যতা তোমার এতটুকু মুখস্থ করতে হবে যে হাইড্রোজেনের ক্ষেত্রে তোমার যোজ্যতা হচ্ছে 1, ঠিক আছে না, আর তোমার পানির ক্ষেত্রে 2 হবে, এবং হাইড্রোজেন ক্লোরাইডের ক্ষেত্রে তোমার 1 হবে, এবং জিঙ্ক অক্সাইডের ক্ষেত্রে এত হবে, এবং সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে 1 হবে। এতটুকু মুখস্থ করতে হবে। তারপর পরিবর্তনশীল যোজ্যতা মৌল, এটা কিছু পড়বে না, এটা তোমার কিছু পড়ার দরকার নাই। তা জাস্ট এতটুকু মুখস্থ করবে যে আয়রনের এপি তোমার কি 5.854 পারমাণবিক ভর হতে পারে। তারপর এটা আবার মুখস্থ করবা কপারে হতে পারে তোমার কি 63.54 হতে পারে। তো এই যে তোমার পারমাণবিক ভরগুলো তোমার সুন্দরভাবে মুখস্থ করে নিবা। এটা ম্যাথের জন্য তোমাদের লাগবে, যে তোমার ম্যাথের ক্ষেত্রে অনেক অনেক ইম্পর্টেন্ট। তো এই দুটা, একটা পয়েন্ট আর এটা পয়েন্ট সুন্দরভাবে মুখস্থ করলে হয়ে যাবে। তারপর চলে আসো যে মৌলের রাসায়নিক তুলনাঙ্কে চলে আসলাম। যে তোমার বলছে মৌলের পারমাণবিক ভরকে ওই মৌলের যৌগের গঠনে ব্যবহৃত যোজ্যতা জারণ সংখ্যা ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে ওই মৌলের রাসায়নিক তুল্যভর বলা হয়। তাহলে এই পার্টটা আমরা কি করব, আমরা সুন্দরভাবে আমরা এই পার্টটা আমরা মুখস্থ করে নেব। যে এখানে বলছে তোমার কি মৌলের পারমাণবিক ভরতে দেখো যে মৌলের পারমাণবিক ভরকে ওই মৌলের যৌগ গঠনে ব্যবহৃত যোজ্যতা সংখ্যা ও তোমার কি যোজ্যতা সংখ্যা ভাগ করলে তোমার কি পাওয়া যায়, তোমার যে সংখ্যা পাওয়া যায় তাকে রাসায়নিক তুল্যাঙ্ক বলা থাকে। তাহলে এটা সিকিউর জন্য আমরা কি করব, সিকিউর জন্য সুন্দরভাবে মুখস্থ করে নেব। সিকিউতে ক নাম্বার জন্য আমরা কি করব, মুখস্থ করে নেব। যে বলছে তোমার সিকিউতে ক নাম্বার জন্য চলে আসতে পারে যে মৌলের রাসায়নিক তুল্যভর কাকে বলে। মৌলের তারা রাসায়নিক তুল্যাঙ্ক ভর যদি কোশ্চেন কখনো আসে তাহলে মেইন এক্সামে তোমরা এভাবে কোশ্চেন সলভ করবা যে তোমার মৌলের পারমাণবিক ভরকে ওই মৌলের যৌগের গঠনে ব্যবহৃত যোজ্যতার সংখ্যা দ্বারা ভাগ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে ওই মৌলের রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়। এখান থেকে এতটুকু মুখস্থ করলে হয়ে যাবে। তারপর চলে আসলাম যে রাসায়নিক তুল্যভরকে রাসায়নিক তুল্যাঙ্ক বলা হয়। অবশ্যই যেমন কি কপার সালফেটের তোমার কি যৌগের তোমার কপারে ব্যবহৃত যোজনী হলো তোমার 2 এবং কপার সালফেট পারমাণবিক ভর হচ্ছে তোমার 63.5, যেখানে রাসায়নিক তোমার কপারের রাসায়নিক তুল্যাঙ্ক হবে। অর্থাৎ রাসায়নিক তুল্যাঙ্ক তোমার কি ওই যে ভর সংখ্যা বা এই তোমার যোজনী দ্বারা ভাগ করলে তোমার কি রাসায়নিক তুল্যাঙ্ক পাওয়া যায়। তাহলে আমরা জানলাম যে কপারের তোমার কি তোমার পারমাণবিক ভর হচ্ছে তোমার 63.5, তারপর এটা তোমার কি যোজনী হচ্ছে 2। তাহলে এটাকে যদি আমরা 64 ধরি, তাহলে 64 ধরে আগে নাও, যে 63 না ধরে আমরা যদি 64 ধরি, এটাকে যদি 2 ধরি তাহলে 3 দুগুণা 6 তোমার চলে আসলাম, এবং তোমার কি 2 দুগুণা 4 চলে আসলাম। তাহলে এখানে কত আসে, 32 আসে। যেহেতু আমরা এটা তোমার কি 64 আমরা কি ধরছি, আমরা তোমার 64 ধরছি, 63 না ধরে, সেহেতু তোমার 1 কমবে। সেহেতু কত কমবে ভাইয়া পুরা 1 কমবে। তো এখানে তোমার চলে আসবে কি 31.75 এইরকম সামথিং চলে আসবে। তো তুমি তোমার হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে তোমার এভাবে তোমার কোশ্চেন সলভ করতে পারো, ঠিক আছে না। তোমার হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে তুমি কোশ্চেনটা সলভ করতে পারো। তো এখান থেকে আমরা এতটুকু আমরা পড়ে নেব। তো আমরা পড়বো আস্তে আস্তে পড়বো যে তোমার কি কোন কোন মৌলের কোন কোন যৌগের তোমার তুল্যভর বের করতে হবে, বের করতে না হবে আমরা ম্যাথে আমরা সুন্দরভাবে কভার করে নেব, সমস্যা নেই, তোমাদের অত টেনশন নিতে হবে না, আমরা ধরে ধরে পড়বো, সমস্যা নেই। তারপর এখানে কি বলছে দেখো, এখানে বলছে তোমার যৌগের তুল্যভর। তো যৌগের তুল্যবল থেকে তোমরা কি পড়বা, আমি দেখা দিচ্ছি। বলছে যৌগের আণবিক ভরকে ক্যাটায়ন এবং অ্যানায়ন মোট তোমার যোজনী সংখ্যা দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগফলকে যৌগের তুল্যবল বলা হয়। এটা তো পড়ে আসলাম যে যেখানে কপার সালফাইডের তো আণবিক ভর হচ্ছে তোমার কত ধরা হয়, 159.5 ধরা হয়, যেখানে কপার যোজনীর সংখ্যা হচ্ছে 2। এমনিতে জেনে নিবা যে যেখানে তোমার কপার সালফাইডের তুল্যভর একদম 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 টানা মুখস্থ করবা, এমসিকিউর জন্য মুখস্থ করবা। যখন আমরা ম্যাথ করবো তখন অ্যাপ্রোচটা বুঝিয়ে দেবো যে এমসিকিউর জন্য একদম টানা মুখস্থ করবা, কারণ তুমি এমসিকিউর জন্য মুখস্থ করো, ক্যালকুলেশন না ছাড়াই তুমি সলভ করতে পারবা। যে তোমার কপার সালফাইডের তুল্যভর হচ্ছে তোমার কি 79.75। তারপরে হাইড্রোজেন সালফাইডের তোমার তুল্যভর কত, হাইড্রোজেন সালফাইডের তুল্যভর হচ্ছে 53। এই দুটো পয়েন্ট তোমার কি করবো, আমরা মুখস্থ করে নেবো, ঠিক আছে না। এটা এমসিকিউর জন্য মুখস্থ করে নেবো, আর যখন আমি ম্যাথ করে দেবো তখন সুন্দরভাবে ওখানে কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, সমস্যা নেই। তারপর এখানে বলছে তৈরি রাসায়নিক তুল্যাঙ্ক গ্রাম তোমার কি রাসায়নিক তুল্যাঙ্কের মধ্যে সম্পর্ক। এখান থেকে কিছু পদ্ধতি নেই, জাস্ট এতটুকু মুখস্থ করবা যে তোমার সিলভারের তৈরি রাসায়নিক তুল্যাঙ্ক তোমার কি তোমার কি এই তৈরি রাসায়নিক তুল্যাঙ্ক এবং তোমার কি তোমার এই তোমার সংখ্যা দ্বারা ভাগ দিলে তোমার এইটা পাওয়া যায়, যে তোমার 1.1181 × 10⁻³ তোমার কি গ্রাম কুলম্ব ইনভার্স গুণন 9650 কুলম্ব গুণ করলে তোমার 107 তোমার কি 107.896 গ্রাম পাওয়া যাবে। অর্থাৎ সিলভার এর পারমাণবিক আর তোমার কি এর রাসায়নিক তুল্যভর হতে পারে। তাহলে সিলভারের রাসায়নিক তুল্যভর কত হতে পারে, এটা হতে পারে। তো এটা আমরা কি করবো, একদম মুখস্থ করে নেবো, এমসিকিউর জন্য মুখস্থ করলে হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে আমরা এতটুকু সম্পর্কে আমরা আলোচনা করলাম। হ্যাঁ, তো অতি শীঘ্রই তোমাদের
নতুন একটা টপিক নিয়ে আমি চলে আসতেছি। তো পড়াশোনা মন দিয়ে করো এবং সুন্দরভাবে তোমার এক্সাম বেসে এক্সাম দাও, ঠিক আছে? আর যদি কোনো সমস্যা থাকে তাহলে প্রাইভেট বেসে এবং পার্সোনাল গ্রুপে তোমরা অবশ্যই কী করবা, জানাবা, ঠিক আছে না? এতক্ষণ আমাদের এই প্ল্যাটফর্মে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে এতটুকুই থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।